আমন্ত্রণ বিশেষ আয়োজন ২১-এর নির্বাচনী বুলেটিনে, সাথে আছি আমি দীপুনুর। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ টেলিভিশনে। তাই দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়ে কমিশন নির্দেশনা প্রদান করেছেন। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বিটিভি মহাপরিচালককে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুসরণে লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। বিটিভি কর্তৃক প্রতি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ এবং স্লটের মেয়াদ নির্ধারণ করতে হবে। প্রচারণা রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিটিভি নিষ্পত্তি করবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সোমবার বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে বলেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বৈঠকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ সময় তিন বাহিনী প্রধান সংশ্লিষ্টদের পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পরে তারা ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। সারা দেশে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনী গণসংযোগের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বেড়েছে প্রার্থীদের। টাঙ্গাইলে প্রচারের সময় গাড়িবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকা ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নিলে দেশ স্থিতিশীল পথে এগোবে, ভুল হলে আবারও বিপদে পড়তে হবে। এবং নির্বাচন যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী ৫ বছর যে আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারবো। সিলেট ১ আসনে জামায়াত প্রার্থী মৌলানা হাবিবুর রহমান সুরমা নদীর তীর ও তালতলা এলাকায় গণসংযোগ করেন। এদিকে রাজশাহী ২ আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু শাহ মখদুম কলেজের সামনে গণসংযোগ করেন। তিনি বিভিন্ন মহল্লায় ভোটারদের সঙ্গে দেখা করে ভোট চান। রাজশাহী ৩ আসনে ধানের শীর্ষে প্রার্থী শফিকুল হক মিলন পবার হরিপুর ইউনিয়নে গণসংযোগ করেন। নির্বাচনী প্রচারণাকালে গাড়িবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল। এদিকে নিবন্ধনের সব শর্ত পূরণের পরেও নিবন্ধন ঝুলিয়ে রাখার প্রতিবাদে ২৩ জেলায় আম জনগণ পার্টির মানববন্ধন করে। সিরাজগঞ্জে মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ৮ বার তদন্ত শেষে গ্যাজেট হলেও এখনও নিবন্ধন আটকে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মহোদয় আমাদের নিবন্ধনকে ক্লিয়ার না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং আমাদের কেন্দ্র থেকে যত ধরনের কর্মসূচি দেওয়া হবে আমরা সেটা পক্ষরক্ষে পালন করব। মৌলভীবাজার, নরসিংদী ও নোয়াখালীতে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি ও জামাতের এমপি পদপ্রার্থীরা। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দর্শক, আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহ। মাসুম, শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা আপনি কেমন দেখছেন মাগুরাতে? দীপু, আপনাকে ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন যে মাগুরায় শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা। আমি যদি মাগুরার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরি তাহলে প্রথমে বলতে চাই যে মাগুরা সংসদীয় আসন ৯১ এবং ৯২, যা মাগুরা ১ ও ২ নামে পরিচিত। এখানে মাগুরা ১-কে ধানের শীষের প্রার্থী হিসেবে মাঠে লড়ছেন আলহাজ মনোয়ার হোসেন খান এবং দাড়িপাল্লা প্রতীকে ১১ দলের মনোনীত প্রার্থী আব্দুল মতিন। তো লড়াইটা মূলত মাগুরা ২টা আসনেই জামাতের প্রার্থী এবং ধানের শীষের প্রার্থীর ভিতরেই আমরা লক্ষ্য করছি। তবে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে মাগুরার পলিসিটা আমরা ভিন্ন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে মাগুরাতে বিএনপি এবং জামাত দুইজনই কৌশলে তাদের প্রচারণা চালাচ্ছেন। যেমন এদের সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা দেখতে পাচ্ছি। কখনো কোনো প্রচারণা যদি উভয় দলের
প্রার্থী বা তাদের গণসংযোগকারীরা একই স্পটে একত্রিত হচ্ছেন, তবে তাদের ভিতরে আমরা চা পানের একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখতে পাচ্ছি বা মিলেমিশে তারা কাজ করার কথা বলছেন, যার কারণে বিক্ষিপ্ত বা সংঘর্ষের বা সহিংসতার কোনো ঘটনা মাগুরাতে এখনো পর্যন্ত ঘটে নাই বা এরকম কিছু লক্ষ্য করতে আমরা দেখি নাই। আমি বিএনপি এবং জামাতের ঊর্ধ্বতন যে নেতাকর্মী যারা আছেন এদের সঙ্গে কথা বলেছি, তারা এই বিষয়টি বলেছেন যে আমরা নির্বাচনের মাঠে দীর্ঘকাল আমরা জোটবদ্ধ ছিলাম, নির্বাচনের মাঠে এসে আমরা কখনো কেউ কারুর প্রতিপক্ষ হতে চায় না। নির্বাচন মানুষ ভোট দিবে, যে যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবে। তো আমরা মাগুরায় যে সমস্ত শিক্ষা অঙ্গন আছে এটাই কথা বলে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যে আসলে এই সাধারণ এবং ছাত্র যারা ভোটার আছেন এরা কি চিন্তা করছেন বা তাদের ধারণা কি এবার। তো তারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে 24 সালের 5 আগস্ট যে বাংলাদেশের যে পরিবর্তন এটা তারা উপলব্ধি করেছেন, দেখেছেন এবং তারা তার আগের শাসনও দেখেছেন। সব মিলায়ে এই 5 আগস্টের পরের যে এই 17 মাসের শাসন আমল বিচার করবেন এবং পূর্বের এটা দেখেই তারা মূলত তারা একজন প্রার্থীকে ভোট দিবেন, যেটা তারা এখন প্রকাশ করতে চাচ্ছেন না। এর পাশাপাশি আমরা কিছু পরিবার কেন্দ্রিক খোঁজ খবর নিয়েছিলাম যে আসলে ভোটের মাঠে যেহেতু উভয় পক্ষ বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, বিভিন্ন বাড়িতে বাড়িতে সকাল থেকে শুরু করে রাত অবধি তাদের প্রচারণায় বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করছেন, আমরা সেখানে জানার চেষ্টা করেছি যে তারা আসলে কি চাচ্ছেন বা কেমন প্রার্থীকে বেছে নিতে চান। তা আমরা লক্ষ্য করেছি যে অনেক পরিবারে বাবা যদি দাঁড়িপাল্লার প্রতীকে কাজ করে বেড়াচ্ছেন তো তার সন্তান বা স্ত্রী তারা ধানের শীষের সমর্থক বা তারা ধানের শীষে ভোট দেবেন। আবার অনেক পরিবারে আমরা দেখেছি যে তারা বাবা হয়তো ধানের শীষের মিছিল মিটিং করে বেড়াচ্ছেন কিন্তু তার পরিবারের সদস্যরা গোপনে জামাত ইসলামের বা দাঁড়িপাল্লার হয়ে কাজ করছেন। তো আসলে ভোটের চিন্তা করলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো যে ভোট এখন ভূতে যে 12 ফেব্রুয়ারি মূলত ভোট কেন্দ্রে প্রবেশের পরে এই যে নীরব বিপ্লব আসলে কি ঘটবে সেটা 12 তারিখে আমরা বুঝতে পারবো। এবং যেহেতু উভয় দল তাদের প্রার্থীকে স্ব প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা মাঠে আপ্রাণ চেষ্টা করছেন এবং সৌহার্দ্যপূর্ণ তা বজায় রেখেই করছেন। আশা করি যে মাগুরাতে এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম কোনো কিছু ঘটেনি এবং 12 ফেব্রুয়ারি পর্যন্ত মাগুরায় শান্ত এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এখানে যেই বিজয়ী হন না কেন তা উভয় দলই মেনে নেবেন বা সহিংসতার মতো কোনো ঘটনা ঘটবেন না, এরকমই মনে করছি। এই বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি এরকমই মনে হচ্ছে মাগুরার সর্বশেষ অবস্থা। তা দীপু, এই ছিল মাগুরা থেকে আমার কাছে নির্বাচনী পরিবেশের সর্বশেষ অবস্থা। জি, ধন্যবাদ মাসুম আপনাকে। দর্শক, মাগুরা থেকে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুম। চলে যাচ্ছি পরবর্তী। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। রাজু, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? সাধারণ মানুষ প্রার্থীদের উদ্দেশ্যে কেমন প্রত্যাশা ব্যক্ত করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থী এবং কর্মী সমর্থকদের উত্তাপ কিন্তু ততটাই বেড়ে চলেছে। ইতিমধ্যেই আসলে জনসাধারণের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে যে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে কবে ভোট আসবে, তাদের ভোট তারা কবে প্রদান করতে পারবেন। সেই জন্য কিন্তু আসলে গ্রাম থেকে একদম অলি গলিতে সব জায়গায় একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এখানে প্রার্থীদের পাশাপাশি সবচেয়ে বেশি যে পরিশ্রমটা করছেন প্রতিটা প্রার্থীর কর্মী সমর্থকরাও কিন্তু বিভিন্ন গ্রামে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর 2 আসন ইসলামপুরের একটি প্রত্যন্ত চর অঞ্চলে। এখানে এই মুহূর্তেই একটা নির্বাচনী একটা জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আপনি আমার পেছনে খেয়াল করলে দেখবেন যে পিছনে নারী পুরুষ অনেক জমায়েত হয়েছে। তারা একটু নির্বাচনী প্রচারণা, এখানে প্রার্থীও আসবেন, একটু পরে প্রার্থী এখানে যোগ দিবেন। তারা আমি যতটুকু জানতে পেরেছি প্রার্থী ইসলামপুর থেকে আপনার 3 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি, জামায়াত ইসলামী এবং হাত পাখার 3 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ইসলামপুরে আসলে চর অঞ্চল হওয়া এবং নদী ভাঙন কবলিত এলাকা হওয়ায় এখানে মানুষের মানে দারিদ্রতা বেশি। প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন যে নদী ভাঙন, তারা যদি নির্বাচিত হতে পারেন নদী ভাঙন রোধে তারা কাজ করবেন। তারপরে বন্যা কবলিত এলাকায় যে সমস্ত জায়গাগুলো আছে সেই
সেই সমস্ত জায়গাগুলোতে তারা বলছেন যে মানে বন্যার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে প্রতিরোধ করা যায়, সেই ব্যবস্থাটা নিচ্ছেন। আমি একটু এখানে একজন নির্বাচনী এজেন্ট আছেন এখানে, আমি একটু যদি কথা বলতে চাই যে আপনারা নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন, এই যে আপনারা কাজ করছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন ভোটের, একটু যদি জানান। ধন্যবাদ আপনাকে। আমরা নির্বাচনে শতভাগ সাড়া পাচ্ছি এবং আমাদের এই নির্বাচনে আমাদের প্রার্থী সাবেক এমপি, জেলা বিএনপির সহসভাপতি, ইসলামপুর সাবেক 2বারের এমপি আল্লাহ সুলতান মাহমুদ বাবু, ওনার সঙ্গে আমরা নির্বাচনী প্রচার অভিযানে আমরা মাঠে নেমেছি এবং আমরা শতভাগ আশাবাদী যে এবারের নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ইসলামপুরবাসী, ইসলামপুরের এলাকার যে সমস্যা, নদী ভাঙ্গন সহ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের, আমার এমপি মহোদয় যদি সুলতান মাহমুদ বাবু সাহেব এমপি নির্বাচিত হলে তার দক্ষ নেতৃত্বে আমরা ইসলামের নদী ভাঙ্গন সহ প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা সম্পন্ন করতে সমর্থ হব এবং ইসলামপুরের মানুষ ঐক্যবদ্ধ। ইসলামপুরের এই পূর্ব এলাকা, বিশেষ করে 4টি ইউনিয়নের, এখানে 1,30,000 ভোট আছে। এখানে একমাত্র প্রার্থী আমাদের বিএনপির মনোনীত প্রার্থী আল্লাহ সুলতান মাহমুদ বাবু। আমরা আশা করি এই এলাকার শতকরা 95% ভোট, কাস্টিং ভোটের শতকরা 90% ভোট আমরা পাবো, আমরা প্রত্যাশা করি। আর পাশাপাশি এখানে যদিও বলা হয় যে এখানে জামাতের প্রার্থী আছে, কিন্তু আমাদের দৃষ্টিতে আমরা নির্বাচনী কার্যক্রমে জামাতের তেমন আমরা প্রচারণা বা ভোটের চাওয়ার সমর্থন আমরা সেরকম দেখি না। তো আশা করি আমাদের প্রার্থী বিজয় হবে সুনিশ্চিত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানে প্রার্থীদের পাশাপাশি কর্মী সমর্থকরাও আসলে বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন সেই ক্ষেত্রে এখানকার যে সমস্যাগুলো আছে এবং গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং নদী ভাঙন কবলিত যে সমস্ত এলাকাগুলো আছে, এই সমস্ত উন্নয়ন তারা ব্যাপকভাবে করবেন। এইখানে আমি কিছু মহিলা ভোটার আছেন, আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা মানে আপনাদের প্রত্যাশা কি এই নির্বাচনে, আপনারা প্রার্থীর কাছে কি চান, আপনারা যদি একটু বলতেন আমাকে। আমরা রাস্তাঘাট চাই। জি, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে প্রার্থী মানে সাধারণ ভোটারদের প্রত্যাশা হলো যে তারা এমন বন্যা কবলিত এলাকা, এই সমস্ত জায়গার যারা নির্বাচন করবেন, সেই সমস্ত প্রার্থীদেরকে তারা নির্বাচন করবেন এমনটাই প্রত্যাশা করছেন এখানকার এই জনের মানুষ। নির্বাচন আরো ফেব্রুয়ারিতে নির্বাচন, তাদের দাবি হচ্ছে যে নির্বাচনে তারা যদি মানে এমন একটা পরিবেশ চাচ্ছেন যে নির্বাচনে যারা তাদের নির্বিঘ্ন ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেন, সেই প্রত্যাশাটা তারা করছেন। এখানে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এখানকার যে প্রার্থী, একজন প্রার্থী আছেন, আমরা একটু কথা বলতে চাই প্রার্থীর সাথে। আমি একটু কথা বলতে চাই যে আপনি এখানকার ইসলামপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন, তা আপনি ইসলামপুরে আসলে একটা মানে পিছিয়ে পড়া উপজেলা, এই উপজেলা আপনি নির্বাচিত হলে উন্নয়নের জন্য কি করতে চান একটু বলেন। অনেক কিছু, যেমন আপনি যমুনা এবং ব্রহ্মপুত্র নদী দ্বারা ঘেরা পূর্ব ইসলামপুরের পূর্ব অঞ্চলে 4টি ইউনিয়ন, 5টা ইউনিয়ন এবং পশ্চিমে 6টা ইউনিয়ন। আমার সর্বপ্রথম কাজ হলো নদী ভাঙন এলাকার মানুষকে রক্ষা করা, নদী ভাঙন হইতে এলাকার মানুষকে রক্ষা করা, এটা হলো প্রথম কাজ। এবং এইখানে রাস্তাঘাট যা করে দেখিয়েছিলাম 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, এটা উন্নয়নের নামে শুধু লুপাট কিছু নাই। এখন আমাকে নতুন করে শুরু করতে হবে একটি আধুনিক ইসলামপুর যদি আমি বাস্তবায়ন করতে চাই। জি, ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন প্রার্থী এখানে যেটি বলছিলেন যে উনি বিগত 5 বছর আসলে ইসলামপুরের এমপি হিসেবে ছিলেন। তিনি দীর্ঘদিন তিনি বলছেন যে তিনি তার সময়ে তিনি ব্যাপক উন্নয়নের কাজ করেছেন এবং আগামীতে যদি নির্বাচনে তিনি জয়ী হতে পারেন সেই ক্ষেত্রে ইসলামপুরের যে মানে অবহেলিত যে এলাকাগুলো আছে এই সমস্ত এলাকাতে ব্যাপক উন্নয়ন তিনি করবেন। তবে আমার কাছে এই ছিল জামালপুরের নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ রাজু আপনাকে। দর্শক, জামালপুর থেকে আমাদের সঙ্গে নির্বাচনী প্রচার খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক উদ্যানে জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে 2006 সালের 14 মে সর্বশেষ বরিশাল সফরে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে আবারও তার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
ইতোমধ্যে বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা করেছে বিএনপি, যেখানে বিভাগের 21টি আসনের প্রার্থীরা অংশ নেন। বিএনপি নেতারা বলছেন এই সফর সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং অভ্যন্তরীণ দূরত্ব কমাবে। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। ক্ষমতায় গেলে সবার আগে মায়েদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন জামাতের আমির। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। নির্বাচনী প্রচারে মঙ্গলবার 3 জেলায় জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে গাজীপুরে পৌঁছান জামায়াত আমির। সেখানে জনসভায় তিনি বলেন, আগের 12টি নির্বাচনের চেয়ে এই মাসের 12 তারিখের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলেন ডাক্তার শফিকুর রহমান। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না, বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না। তাদের সেখানে বেতন বৈষম্য আছে। পুরুষের এক ধরনের, মহিলাদের আরেক ধরনের, কাজ কিন্তু সমান। এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাআল্লাহ। গর্ভবতী অবস্থায় এরপরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয়। সেই সময় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে, তারপরে বেসরকারিতে যাবে। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন। এটা বাচ্চার অধিকার। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তো আয় রোজগার কমে যাবে। অবশ্যই কমবে না। বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এর আগে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বক্তব্য রাখেন জামায়াত আমির। পুরো ময়মনসিংহ বিভাগের কৃষিতে বিপ্লব ঘটানোর আশ্বাস দেন তিনি। বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে। এছাড়া জামায়াত আমির আরও বলেন, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, এটার নাম ফ্যামিলি কার্ড। আমাদের সরল মনা কৃষকদেরকে ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসনামলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। জনগণ সবাইকে চিনে। আমাদের এই পুড় খাওয়া জনগণকে কেউ যেন বেওকুফ এবং বোকা না ভাবেন। দিনের শুরুতে কিশোরগঞ্জে জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। আইডি হ্যাকের বিষয় তুলে ধরে তিনি বলেন, নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে, মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয়, অশালীন আচরণ করা হয়। আমি তার প্রতিবাদ করি। কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন শেষ। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেন জামায়াত আমির। জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত বলে মন্তব্য করেন তিনি। সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ। আমন্ত্রণ আবারও বিশেষ আয়োজন 21-এর নির্বাচনী বুলেটিনে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে বইছে ভোটের হাওয়া। জেলার 5টি সংসদীয় আসনে প্রার্থী 48 জন। উন্নয়নের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী বাছাই করাই তাদের মূল লক্ষ্য। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ জেলা 5টি উপজেলায় বিভক্ত এবং সংসদীয় আসনও 5টি। জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ।
ভোটারদের আস্থা অর্জনে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নারায়ণগঞ্জ ১, ৪ ও ৫ আসন নিয়ে বেশি সংখ্যায় রয়েছে ভোটার ও প্রার্থীরা। ইতিমধ্যে বিভিন্ন দলের ৪ জন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানার মুখে পড়েছেন। এছাড়া প্রচারণায় বাধা, হুমকি ও প্রতিপক্ষের চাপের অভিযোগ উঠেছে, যা ভোটারদের উদ্বিগ্ন করে তুলছে। নির্বাচনের আগে বড়সড় একটা বিশৃঙ্খলা হবে, পাশের দেশ থেকে একটা দল, কিন্তু আমাদের জুলাই স্পিড আমাদের বুকে এখন লালন করতেছে। আমরা মেয়েরা যাতে ঠিকঠাক ভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে স্বাধীনভাবে, এই বিষয়টাকে দেখবে। এখনো ভয়েতে আসছি যে ভোট দিতে যাব কি যাব না। আমরা এখন চাই না চাঁদাবাজ হোক, আমার চেয়ে ভালো লোক হোক, আমরা এটা চাই। যে চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে পক্ষে আছে তাদেরকে আমরা আবার ভোট দিতে চাই আর কি। ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এমন একজন সৎ এবং যোগ্য লোককে আমরা ভোট দিতে চাই। ভোটাররা জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। অনেকে ধমকি দিচ্ছে যে 12 তারিখের পর তোদেরকে আমরা দেখব, এরকম সংখ্যা আমরা পাচ্ছি, তবে সেগুলোর পরে আমরা করছি না। এদেশের জনগণ যদি এই 12 তারিখের নির্বাচনে কোনো রকমের অনিয়ম, দুর্নীতি, কেন্দ্র দখলের ঘটনা ঘটে, কোনো পেশি শক্তির ঘটনা ঘটে, আমাদের লাগবে না, দেশের জনগণ সেগুলোকে প্রতিহত করবে। আমি মনে করি যে অবস্থা ইনশাল্লাহ দেখছি, আল্লাহর রহমতে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, 2500 আমরা লক্ষাধিক ঊর্ধ্ব ভোটে আমরা জয়যুক্ত হব। আল্লামা মামুনুল হক সাহেবের দলের রিকশা প্রতীকে নির্বাচন করতেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভোটাররা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফিন শাকিল। শাকিল, ভোটের মাঠ কেমন সরগরম দেখছেন? এছাড়া সাধারণ ভোটাররা কেমন প্রত্যাশা জানাচ্ছেন প্রার্থীদের উদ্দেশ্যে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 1 আসন চাটখিল সোনাইমুড়ি আংশিক আসনে। আমরা আজকে সারাদিনই এই এলাকায় ঘুরেছি। এই এলাকার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রার্থী এবং বিভিন্ন ভোটারদের মাঝে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ভোটের মাঠ একদমই সরগরম এবং যতই দিন গড়াচ্ছে ততই মাঠ আরো আলোচিত হচ্ছে এবং প্রার্থীরা তাদের বিভিন্ন প্রতিশ্রুতি তাদের মানুষকে দিচ্ছে এবং ভোটাররাও তারা নানাভাবে হিসেব করছে কাকে ভোট দিলে এই এলাকা উন্নত হবে, এই এলাকার পোল কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন আরো এগিয়ে যাবে। তো আমি এই মুহূর্তে একজন নাগরিকের সাথে কথা বলবো। তিনি চাটখিল উপজেলার সুজনের সাধারণ সম্পাদক। আপনার কাছে আমাদের প্রশ্ন, এই এলাকায় ভোটের মাঠ আপনি কেমন দেখছেন এবং প্রার্থী এবং ভোটারদের মাঝে কেমন আলোড়ন দেখছেন? এখানে 7 জন প্রার্থী আছে এই আসনে, যেখানে রয়েছেন বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জামাতের মাওলানা সাইফুল্লাহ এবং ইসলামী আন্দোলনের জহিরুল ইসলাম। এই 3 জন প্রার্থী, 7 জন প্রার্থীর মধ্যে 3 জন মাঠ চষে বেড়াচ্ছেন। প্রত্যেক প্রার্থী প্রত্যেক গ্রামে গ্রামে নিজেদের যাচ্ছেন সকাল থেকে এবং মধ্যরাত পর্যন্ত তারা এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং ভোট এখানে জমজমাট ভোট হবে আশা করে। তবে একটা আশঙ্কার কথা এখনো মানুষ ভয় পাচ্ছে, সেটা হচ্ছে এই যে এই 24-এর 5 তারিখে যখন এখানে থানায় আক্রমণ হয়, থানায় পুলিশের গুলি লুট হয়, এরপর এই গুলিগুলো উদ্ধার করেনি পুলিশ, কিংবা আমি তাদের সেই সদিচ্ছাও দেখিনি। এর জন্য মানুষের মনে ভয় আছে এই অস্ত্রগুলো দিয়ে নির্বাচনে ব্যবহার হয় কিনা। এটা এখনো আমি মনে করি এখনো সময় আছে। আমি গতকালকে সেনাবাহিনীর সাথে বসেছিলাম। সেনাবাহিনী আমাদেরকে, সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন তারা এই ব্যাপারে পদক্ষেপ দিবেন এবং তারা বলছেন তারা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো ন্যূনতম কোনো ছাড় দেবেন না, যে কোনো ব্যবস্থা নেবেন। তাই আমি মনে করি আজকে সেনাবাহিনী, গতকালকে সেনাবাহিনী চারদিকে মহড়া দিয়েছে। আমি মনে করি এখন জনগণে একটু স্বস্তি বিরাজ করছে। আশা করি ভালো একটি নির্বাচন হবে এই আসনে। ধন্যবাদ। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, এই আসনে ভোটার রয়েছে 4,52,000, এর মধ্যে মহিলা ভোটার রয়েছে 2,18,000 এবং পুরুষ ভোটার রয়েছে 2,33,000। তো পরিশেষে বলাই যাচ্ছে যে একটি জমজমাট নির্বাচনের আশা করছেন এই এলাকার ভোটার এবং প্রার্থীরা। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে থাকা নোয়াখালী 1 আসনের সর্বশেষ। জি, ধন্যবাদ শাকিল আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে নির্বাচনী প্রচারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফিন শাকিল। এবার এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহের ভালুকা থেকে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীর আলম।
জি জাহাঙ্গীর, আপনি কেমন দেখছেন ভালুকার নির্বাচনী প্রচার প্রচারণা, সে সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। জি দীপনুর, যে ময়মনসিংহে ভালুকা এই 11 আসন, এটি সবসময় একটি গুরুত্বপূর্ণ আসন। ময়মনসিংহের প্রধান শিল্পনগরী হওয়ায় এখানে ভোট হলে ভোটের আমেজটা একটু উৎসবমুখর হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এখন প্রার্থীরা কিন্তু তুমুল প্রচারণা চালিয়ে যাচ্ছেন। হাট ঘাট, রাস্তা, বাজার, বিভিন্ন জায়গাতে তারা তাদের পক্ষে ভোট নেওয়ার জন্য যে সর্বাত্মক প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা পেয়েছি যে এই এলাকার যে দানিশ শীষের যিনি মনোনীত প্রার্থী, এবং তিনি বিগত 3 বার দানিশ শীষ প্রতীক নিয়ে এই আসন থেকে নির্বাচিত করেছেন জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে, তিনি সহ 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একটু শুনবো যে ওনারা কি ভাবছেন ভালুকার এই নির্বাচন নিয়ে, আগামী ভালুকা কিভাবে দেখেন, এবং আগামী নির্বাচনে ওনাদের জয়ের বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা কথা বলবো জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। তিনি ময়মনসিংহ 11 ভালুকার এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আমরা জানি যে আপনি বিগত 3টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবারের সেই নির্বাচনের তুলনায় এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। তো এই নির্বাচনকে ঘিরে আপনার আশাবাদ কি, এবং আমরা ভালুকাবাসী কি আশা করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইটিভির মাধ্যমে সারা ভালুকাবাসী সহ সারা দেশের ইটিভির সকল শ্রোতা দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানিয়ে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 11 ভালুকা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন যে ভালুকা একটি শিল্প এলাকা। এখানে দেশি বিদেশি অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পাশাপাশি এই ভালুকা থেকে সারা বাংলাদেশে যাতায়াতের যদি সড়কগুলি আমরা উন্নত করতে পারি, যেমন যমুনা ব্রিজ থেকে ভৈরব ব্রিজ পর্যন্ত সংযোগ সড়ক, এবং আমাদের যমুনা নদী থেকে মেঘনা নদীতে যদি আমাদের নদীগুলি খনন করে নাব্যতা বৃদ্ধি করে নৌ চলাচল বৃদ্ধি করতে পারি, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতকে উন্নত করে উন্নত হাসপাতাল তৈরি করতে পারি, আগামী দিনে এই ভালুকা হবে ঢাকা শহরের সন্নিকটে একটি অত্যাধুনিক উপশহর, যে উপশহর বাংলাদেশের সবচাইতে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত একটি উপশহরে ভালুকাকে আমরা পরিণত করতে চাই। জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে আমার ভালুকার সকল রাজনৈতিক দলের মানুষ, সকল ধর্মবর্ণের মানুষ, বিশেষ করে আলেম ওলামা মাশায়েখগণ ধানের শীষের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছেন। আগামী 12ই ফেব্রুয়ারিতে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ, আমরা সেটা বিশ্বাস করি। ধন্যবাদ। যেমনটি দীপনুর, আপনাকে শোনাচ্ছিলাম যে এখানে প্রার্থীরা যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আগামী নির্বাচনে ভোট তাদের পক্ষে নেওয়ার জন্য, এমনিভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় এই যে এখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, 5 জনেই এমনিভাবে এই অবস্থার মধ্যে রয়েছেন। সব মিলিয়ে ভালুকার যে নির্বাচনী পরিবেশটা সেটি উৎসবমুখর। জি ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। দর্শক, ভালুকা থেকে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর। দর্শক, এরই সাথে শেষ করব 21-এর বিশেষ আয়োজন নির্বাচনী বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন।